ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করেছে র্যাব। মির্জা আব্বাসের বাসভবন ঘিরে রেখেছে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা। মির্জা আব্বাস ভালোভাবে রাজনীতিতে যাচ্ছেন, মির্জা আব্বাসকে মাসুল দিতে হবে। ওসমান বিন হাদির এই ঘটনায় ফেসে যাচ্ছে মির্জা আব্বাস, তবে মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার এখানে। সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। ওসমান হাদির ঘটনাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া কিছু তথ্য ও প্রযুক্তিগত আলামতের ভিত্তিতে এই অভিযান চালানো হয়, যদিও তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ করা হয়নি। সূত্রগুলো বলছে, ওসমান হাদির ওপর পরিদর্শনের দিন ও তার আগের কয়েক সপ্তাহের গতিবিধি বিশ্লেষণ করে একটি সংঘবদ্ধ পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ, মোবাইল কল ডেটা ও আর্থিক লেনদেনের কিছু অসামঞ্জস্য তদন্তকারীদের নজরে আসে। এসব তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের রাজনৈতিক যোগাযোগের সূত্র ধরে অভিযান বিস্তৃত হয়। সেই ধারাবাহিকতায় ভোররাতে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটি সমন্বিত অভিযান পরিচালনা করে মির্জা আব্বাসকে আটক করে। অভিযানের পরপরই রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ সড়ক ও রাজনৈতিক কার্যালয়ের আশেপাশে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে গুজব এড়াতে নাগরিকদের দায়িত্বশীল আচরণ ও যাচাইহীন তথ্য না ছড়ানোর আহ্বান জানানো হয়। অবশেষে ওসমান হাদির পেছনে মির্জা আব্বাসের নামটা জড়িয়েই গেল। ঢাকা ব্যাংকে ওসমান হাদির অস্বাভাবিক লেনদেনের খবর সামনে আসায় বিষয়টি নিয়ে হচ্ছে চুলছেড়া বিশ্লেষণ। এই ঢাকা ব্যাংকের মালিকানা মির্জা আব্বাসের। সে ব্যাংকেই শুটার ফয়সালের অ্যাকাউন্টে 127 কোটি টাকার লেনদেন হয়েছে। গুরুত্বপূর্ণ এই তথ্য জানিয়েছেন অ্যাক্টিভিস্ট মীর জাহান। মির্জা আব্বাসের বিরুদ্ধে শুরুর দিকে অনেকের সন্দেহের তীর ছিল, কারণ আব্বাসী ঢাকা ৮ আসনে হাদির সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন। কিন্তু হাদির কুপিরা ভারত পালিয়ে গেছে এমন গুজব ছড়িয়ে ঘটনা উল্টো দিকে প্রবাহিত করার চেষ্টা হয়েছে বলে বলা হচ্ছে। এর পেছনে বিএনপিপন্থী সাংবাদিক জুলকারনাইন সায়েরের সম্পৃক্ততা সামনে আসছে। মূলত সায়েরই হাদির খুনি ভারত পালিয়েছে বলে তথ্য দিয়েছিল, কিন্তু পরে জানা গেছে ভারত সুনির্দিষ্ট তথ্য নেই। মূলত সেই ঘটনার মাধ্যমে মির্জা আব্বাসের থেকে সন্দেহের তীর সরিয়ে দেওয়া হয়। এদিকে ওমর আমিনী নামে এক অ্যাক্টিভিস্টের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তৈরি হয়েছে আরেক ধূম্রজাল। আমিনী তার এক ফেসবুক পোস্টে লিখেছে, সম্ভবত ফেসে যাচ্ছে মির্জা আব্বাস। তার ভাষায়, যা শোনা যাচ্ছে যদি সত্যি হয় তবে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার তবে এখানেই শেষ। হাদির খুনি সম্ভবত দেশেই আছে। আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাঁটা দ্রুত সরাতে গিয়ে সম্ভবত এসে যাচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাস। আব্বাসী বা কেন প্রথমে হাসপাতালে গেল? হাদির না হতেই তারেক বিন জিয়া দেশে ফেরার সংবাদ জানানো হলো কেন? আবার হাদিন জানা যায় অনুপস্থিত মির্জা আব্বাস। ওসমান হাদি ছিল মির্জা আব্বাসেরই প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা ৮ আসন নিয়ে। কোনো রাঘব বোয়াল নেপথ্যে না থাকলে চেকগুলো তদন্ত করলে বের হয়ে যায়। আব্বাস ফেসে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি অপেক্ষায় আছি। বিএনপির রাঘব বোয়াল না থাকলে এত দেরি হওয়ার কথা না। যদি শেখ হাসিনা বা ভারত জড়িত থাকতো এতক্ষণে তাদের 14 গোষ্ঠীর নাম মিডিয়ায় প্রচারিত হতো। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আছে অদৃশ্য কোনো এক চাপে। বলবে বলেও বলে না। হিসাবটা তবে একটু সহজ হবে দায়িত্বরত পুলিশের বক্তব্যগুলো রেকর্ড করে নিতে পারলে। মোটামুটি সবাই প্রস্তুত থাকেন। এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে 127 কোটির বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের তথ্য পায় সিআইডি। 21 ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে সিআইডি এই অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছিল। মির্জা আব্বাস ভালোভাবে রাজনৈতিকভাবে ফেসে যাচ্ছে। মির্জা আব্বাসকে মাসুল দিতে হবে, আর মাসুল দিতে হবে শরীফ ওসমান হাদির অনুসারীদের কাছে। মির্জা আব্বাসের পরাজয়ের মধ্য দিয়ে নিশ্চিত পরাজয় হবে। এই আলোচনার শুরুতেই বলে দিতে চাই, আমি একজন নাগরিক হিসেবে বলছি, ঢাকা ৮ আসনের একজন ভোটার হিসেবে বলছি, শরীফ ওসমান হাদির পক্ষ থেকে যিনি দাঁড়াবেন জনগণ তাকে বিজয়ী করবে। শরীফ ওসমান হাদির রিপ্লেসমেন্ট হওয়ার সবচেয়ে বেশি যোগ্যতা রাখেন মাহমুদুর রহমান। এই হাসনাত আব্দুল্লাহ যদি এনসিপি ছেড়ে ইনকিলাব মঞ্চের দায়িত্ব নিয়ে দাঁড়াতে পারেন এটাও ভালো হয়, কিন্তু মাহমুদুর রহমান ইজ বেস্ট। এমনকি পিনাকি ভট্টাচার্যরা হতে পারে। পিনাকির সমালোচনা করে সুশীল সাজবেন না। পিনাকিদের কারণে বিপ্লব টিকে আছে। এ কারণে দেখবেন যে যারা ডিজিএফআই দালাল, ভারতের দালাল,
এরা পিনাকিকে দেখতে পারে না, পিনাকির বিরুদ্ধে লেগেছে, মাহমুদুর রহমানের বিরুদ্ধে লেগেছে। যারাই পিনাকির বিরুদ্ধে লেগেছে এরাই মাহমুদুর রহমানের বিরুদ্ধে লেগেছে। অতএব এই দুজন দেশপ্রেমিক, এতে কোনো সন্দেহ নাই। আর কিছু ত্রুটি বিচ্ছুতি সবার মধ্যে থাকে। কথা বলছি মির্জা আব্বাসকে নিয়ে। মির্জা আব্বাসকে পরাজিত করতেই হবে, তবে পরাজিত হওয়ার সব গ্রাউন্ড রেডি। শরীফ ওসমান হাদির শাহাদাতের ফলে মির্জা আব্বাসের নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তো দর্শক, শুধু নির্বাচনে জেতা বা পরাজিত হওয়ারা মির্জা আব্বাস ভেলিন হয়ে গেছে। এবং মির্জা আব্বাস যেহেতু সরোয়ার্দী কলেজ থেকে 3rd ক্লাসের ডিগ্রি পাস, ওরকম কোন স্মার্ট বা শিক্ষিত রাজনীতিবিদ না, এই কারণে পদে পদে আরো নিজেকে ধরিয়ে দেন। কোন জায়গায় কি বলতে হবে অতটা বুঝেন না। একটা জিনিস বুঝেন, কিভাবে গরুর হাটের ইজারাদার থেকে ব্যাংকের মালিক হতে পারেন, এইটা বুঝতে পারছেন। এর বাইরে কোনো স্মার্টনেস নাই। কখন কি বলতে হবে, কিভাবে কাউন্টার ন্যারেটিভ নির্মাণ করতে হবে, কখন চুপ থাকতে হবে, এগুলো বুঝেন না। এবং কখন ক্ষোভ দেখানো যাবে না। আমরা ভুলে যাইনি যে আমিরে জামাতকেও ভুয়ো ভুয়ো স্লোগান দিয়েছে শরীফ ওসমান হাদির অনুসারীরা ঢাকা মেডিকেলে, মির্জা আব্বাসকেও দিয়েছে। কিন্তু জামাত, আমিরে জামাত এরা পুরোটা স্বাভাবিকভাবে নিয়েছে, যেটা স্বাভাবিক। কিন্তু মির্জা আব্বাস হুমকি দিয়েছে যে আমি হুকুম দিলে এই হতো সেই হতো, কচু হতো, দোলাই খেতেন হুকুম দিলে, আপনি সহ মায়ের খেতেন, হুকুম দিতেন না, সাহস থাকলে একদিন দিয়েন। মায়ের কত প্রকার কি কি দেখতেন। মৃত্যু হত্যা চালাতে পারবেন, কিন্তু ওপেনলি মারামারিতে আপনার সন্ত্রাসীরা পারবে না। হাজিরা সন্ত্রাসীটাই পারে না, তার আপনি কি? এই মির্জা আব্বাস ওই সময়ে এই শরীফ ওসমান হাদির অনুসারীদের হুমকি দেওয়া এবং মির্জা আব্বাসের লোকজন ঝুমাকে যেভাবে মেশিং করেছে, এটা ছিল তার একটা ভুল। এই জন্য বলছে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো তাহলে মির্জা আব্বাস এই কাজ করতো না, অ্যাটলিস্ট চুপ থাকতো। জামাতের মতো বিষয়টা হাসি মুখে এই ভুয়া স্লোগান মেনে নিয়ে ওসমান হাদির পক্ষেই থাকতো। ওসমান হাদি ইস্যুতে বিএনপির কত ভোট কমেছে, এটা অকল্পনীয়। মির্জা আব্বাসের বিজয়ের রাস্তা বন্ধ। এই মির্জা আব্বাস শরীফ ওসমান হাদির শাহাদাতের পরও উল্টাপাল্টা আচরণ করছেন, যেটা তার রাজনৈতিকভাবে ফেসে যাওয়ার একটা আলামত। যেমন দেখেন, মির্জা আব্বাসের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী শহীদ হয়েছে মির্জা আব্বাসের এলাকার, ঢাকা 8-এর, অথচ মির্জা আব্বাস জানাজায় গিয়েছে এরকম কোনো প্রমাণ আমি পাইনি। আপনি কি দেখেছেন? মনে হয় যায়নি। বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিনকে দেখেছি, আরো 2-1 ছোট নেতা ছিল, মানে মধ্যম সারি নেতা, কিন্তু মির্জা আব্বাস কেন জানাজায় যাননি? চোরে মনে পুলিশ পুলিশ। এখানে সালাউদ্দিন না, এখানে যদি একজন বিএনপির যায়, সে একজন শুড হ্যাভ বিন মির্জা আব্বাস। কেন? যে এটা মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী। তো দর্শক, এই বাস্তবতায় যেটা আমরা বলতে চাই যে মির্জা আব্বাস এই জানাজায় না যাওয়ার মধ্য দিয়ে এবং আরো নানান সন্দেহজনক আচার আচরণের মধ্য দিয়ে রাজনৈতিকভাবে ফেসে যাচ্ছে। এবং ফেসে যাওয়ার ফল যে জেলে যেতে হবে এটা আমি বলছি না, এই জন্য আমি আইনিভাবে ফেসে যাচ্ছে এই কথা বলছি না, রাজনৈতিকভাবে। যার ফল হচ্ছে আগামী নির্বাচনে ওসমান হাদির অনুসারীদের কাছে তা নিশ্চিত করা যায়। জনগণকে জিম্মি করে পানি ঘোলা করার চেষ্টা চলছে মির্জা আব্বাস। মির্জা আব্বাসের কথাবার্তা সব সন্দেহজনক। মির্জা আব্বাসদের সন্দেহের চোখে আমরা রাখবো এবং ভোটের মাঠে। এই ভিডিওগুলো দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।